সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং আমার বয়োজ্যেষ্ঠদের আমার তরফ থেকে জানাই নমস্কার। আজকে আবার একটা নতুন স্পোর্টস ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো কালকে রাতে অ্যাজ ইউজুয়াল ইউরোকাপের সেমিফাইনাল ম্যাচ সম্পন্ন হলো এবং আজকে সকালে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালের খেলা কমপ্লিট হয়ে গেল। এবং এছাড়াও আছে আরও কিছু ক্রিকেটের নিউজও থাকবে, যার মধ্যে হচ্ছে শুরুতে হচ্ছে ফুটবল নিউজ যে চালু। ফুটবল নিউজে প্রথমেই হচ্ছে যে কালকে একটা আমরা তুল্যমূল্য ম্যাচ যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম, আমি যেরকম বলেছিলাম আক্রমণ প্রতি আক্রমণের ওপর মাঝে মাঝে খেলা হবে, আমার ধারণাকে একদমই ভুল প্রমাণিত করে দিয়ে কালকে একটা আক্রমণ প্রতি আক্রমণের অসাধারণ একখানা ফুটবলের নিদর্শন কালকে আমরা রাতে দেখলাম স্পেন বনাম ফ্রান্সের প্রথম সেমিফাইনাল ম্যাচ। এবং সেই ম্যাচ বলতে গেলে এত আকর্ষণীয় দৃষ্টিনন্দন আর তুল্যমূল্য ম্যাচ হলো, যেটা দেখে সবার মনে থাকবে। বিশেষ করে মনে থাকবে স্পেনের আগামী প্রজন্মের তারকাদের দেখে। যদি এই আগামী প্রজন্মের যদি তারকা ফুটবলাররা, এখন যে টিনেজার ফুটবলাররা, তারা যদি সেই ডেডিকেশন লেভেল বজায় থাকে, তাহলে বলাই বাহুল্য, তাহলে আগামী প্রজন্মের একখানা একখানা নয় 3 থেকে 4খানা আমরা তারকা ফুটবলের জন্ম আমরা কালকের ম্যাচ থেকে আমরা দেখতে পেলাম। এবং এছাড়াও আগামী ভবিষ্যতে যে 16, 17, 18 বছর বয়সে যেসব ছেলেগুলো ইউরোকাপ থেকে আমি বিশেষ করে দেখেছি, আগামী প্রজন্মের আমরা কিছু দৃষ্টিনন্দন ফুটবলারদের আমরা তাদের দেখার আশা করছি। এবং বিশেষ করে কালকে যে দুটো প্লেয়ারের কথা না বললেই নয়, এক হচ্ছে কি ওয়ালেম আর একটা হচ্ছে গিয়ে ওলোমো। আমি ওলোমোর কথা কালকেও বলেছিলাম, আজকেও বলবো। ওলোমো হচ্ছে সেই বিরল প্রতিভার মধ্যে একটা, মানে আমি বলবো ওই ওয়ালেম ওলোমো এদের মধ্যে সেই প্রতিভাটা দেখতে পাচ্ছি। যদিও সেই জায়গায় যেতে অনেকটাই সময় লাগবে। লিওনেল মেসি বলি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলি বা নেইমার বলি, বা এদের জায়গায় যেতে গেলে সেই রকম, বিশেষ করে মেসি আর রোনাল্ডোর জায়গায় যেতে গেলে সেই রকম ডেডিকেশন হার্ডওয়ার্ক এদের মধ্যে থাকতে হবে। এবং সেই রকম ফর্ম এবং চোটাঘাতকে রিকভার করে কতটা ওরা এগোতে পারবে এবং সময়ের সাথে সাথে এদের খেলার অ্যানালাইসিস করে নিজেকে কতটা আপগ্রেড করে এগোতে পারবে, সেটা সময় বলবে। কিন্তু কালকের খেলা কিন্তু একটা ভবিষ্যতের কিন্তু কিছু তারকার কিন্তু আমরা যে শূন্য স্থানটা পূরণ করার জন্য যে কিছুটা যে একটা জায়গা যে আমাদের আশার আলো, সেটা আমরা কিন্তু কালকের খেলা দেখিয়ে দিয়ে গেছে। এবার আসি খেলার কথায়। খেলা কালকে ফ্রান্স আর স্পেনের খেলা তুল্যমূল্য বিচারে একদম আক্রমণে জমজমাট ম্যাচ শুরু হয়েছিল। ম্যাচের ঠিক 9 মিনিটের মাথায় ফ্রান্সের কলু মুনায়ের গোলে ফার্স্টে 1 গোলে ফ্রান্স এগিয়ে যায়। তারপরেও স্পেন কিন্তু তাদের আক্রমণ খেলা থেকে একটুও সরেনি এবং তারা সেই জায়গায় নিজেদেরকে একদম গুটিয়ে না রেখে বা হতাশ না হয়ে পড়ে আক্রমণের ঝাঁজকে দ্বিগুণ করে দিয়েছে। দ্বিগুণ করে তারা ম্যাচের 22 মিনিটে ওয়ালেমের করা গোলে তারা সমতা ফেরায় ম্যাচে। এবং তারপরে আসে সেই মুহূর্ত 27 মিনিটের, মানে ওয়ালেমের যে গোলটা অবশ্য এখানে না বললেই নয়, সেটা হচ্ছে অনবদ্য একখানা বক্সের বাইরে থেকে ফ্রি কিক স্টাইলের শট, এবং যে সোয়ার্ভিং শটের গোলটা হলো সেটা সত্যিই মনে রাখার মতন। এবং এলো 27 মিনিটের সেই মুহূর্ত যেখানে ওলোমোর বাঁ পায়ের বলটাকে বক্সের মধ্যে বাঁ পায়ের থেকে ডান পায়ে নিল, তাতে দুটো ডিফেন্ডারকে কাটিয়ে যে জোরালো শটটা হলো। এবং যে ডিফেন্ডার রবার্টিনোর পায়ে যে গোলটা লেগে, মানে ফ্রান্সের যে ডিফেন্ডারের পায়ের লেগে গোলটা যে হয়ে গেল, সেটা যদি ফ্রান্সের ডিফেন্ডারের পায়ে না লাগতো তাহলেও সেটা গোলই ছিল, কারণ গোলকিপার অলরেডি পর্যদস্ত হয়ে গেছিল। তো তারপরেও ফ্রান্স সে ম্যাচের থেকে আস্তে আস্তে হারিয়ে গেল। কিছু কিছু প্রতি আক্রমণ ছাড়া সেরকম জমাট বাঁধা আক্রমণ দেখলাম না। এবং স্পেন তার সঙ্গে দ্বিগুণভাবে ম্যাচের উপর আধিপত্য বজায় রেখে জমিয়ে বসে গেল। এবং মাঝমাঠ এবং ডিফেন্সের অনবদ্য জমাট সংমিশ্রণের ফলে ম্যাচটা 90 মিনিটের পর মানে এক রেজাল্ট রেখে, সেই 2-1 রেজাল্টে ফাইনালে তারা উত্তীর্ণ হলো। এবং খেলা দেখে ইউরোকাপের ফাইনাল লিস্টের মধ্যে অন্যতম কন্টেন্টার হিসেবে ধরা হয়েছিল এবং তারা সেই যথোপযুক্ত মর্যাদা দিয়ে উঠেছে। ইনফ্যাক্ট তাদের কারভাজাল যে কালকে রেড কার্ড দেখে যে ম্যাচে ছিল না, সেটা কিন্তু সেই অভাবটা তারা একদমই একদমই তারা কিন্তু কালকে সেটা বুঝতেই দেয়নি। স্পেনের ডিফেন্স অসাধারণ খেলে নিয়েছিল। কুকুরেল্লার যদি আমি কথা বলি ডিফেন্সে, কুকুরেল্লা অনবদ্য সার্ভিস দিয়েছে। সেই সার্ভিসের জেরে ফ্রান্সের অনেক আক্রমণকে একার প্রচেষ্টায় প্রতিহত করতে পেরেছে। তো অভিনন্দন স্পেনকে। এবং আমরা আরেকটা অপর ফাইনালিস্টের অপেক্ষায় অন্যতম ম্যাচ আবার আজকে আমরা দেখতে চলেছি। একদিকে ইংল্যান্ড, আরেকদিকে নেদারল্যান্ড। আমরা জানি নেদারল্যান্ড কিন্তু তৃতীয় ইউরোকাপের নিয়ম অনুযায়ী
তৃতীয় সেরা টিম হয়ে তারা নকআউটে এসেছিলো। নকআউটে ওঠার পর থেকে নেদারল্যান্ডের খেলা সম্পূর্ণ একটা অন্যরকম রূপ নিয়ে নিল। রোমানিয়াকে 3 গোলে হারিয়ে পর্যদস্ত করে দিয়েছিল। এদিকে তারপরের ম্যাচে তুরস্কর সঙ্গে 1 গোলে পিছিয়ে 70 মিনিটে সেই 6 মিনিটের স্প্যানে 2 গোল করে তারা আজকে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। এবং আমরা জানি ইংল্যান্ডও হাল ছেড়ে দেওয়ার, লড়াই ছেড়ে দেওয়ার, না ছেড়ে দেওয়ার যে প্রবণতার যে একটা ট্রেন্ড যেখানে এনেছে ইংল্যান্ড, সেটা আমি আশা করি এই ম্যাচেও সেটা তারা আধিপত্য বজায় রাখবে। এবং ইংল্যান্ড, আমরা জানি স্লোভেনিয়ার সঙ্গে প্রায় আমরা ভেবেই নিয়েছিলাম যে ওই ম্যাচটা সেকেন্ড রাউন্ডে ইংল্যান্ড আর আশা নেই। 10 মিনিট আগে একটা অনবদ্য ব্যাকহিলে করার করে বেলিংহামের সমতা ফিরেছিল, তারপর হ্যারিকেনের হেডে সেকেন্ড রাউন্ডে উঠে এই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কোয়ার্টার ফাইনালেও তারা কিন্তু তারা সুইজারল্যান্ডকে তুল্যমূল্য লড়াই করে 75 মিনিটে গোলে পিছিয়ে পড়েও 80 মিনিটে জাকার গোলের সমতায় ফিরিয়েও তারা কিন্তু সে টাই ব্রেকারে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। তো সুতরাং লড়াই দেওয়ার জন্য তৈরি থাকবে ইংল্যান্ডও। এবং আমরা আজকে অপর একজন ফাইনালিস্টের অপেক্ষায় আরেকটা তুল্যমূল্য ম্যাচ দেখার জন্য কিন্তু অবশ্যই রাতে আজকে আমরা জেগে কিন্তু এই ম্যাচটা উপভোগ করতে পারি। এবারে থাকলো হচ্ছে কোপা আমেরিকা সেমিফাইনালের কথা। কোপা আমেরিকা সেমিফাইনালে কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম আশা অনুযায়ী আর্জেন্টিনা কিন্তু কানাডাকে 2-0 গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়ে গেছে। এবং আর্জেন্টিনার হয়ে গোল করেছে 22 মিনিটে অ্যালভারেজ এবং 51 মিনিটে সেই লিওনেল মেসি অ্যাজ ইউজুয়াল। তো আর্জেন্টিনার সমর্থকদের বলা ভালো 16 কলা পূর্ণ হয়েছে, তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এবং অবশ্যই লিওনেল মেসির, তাদের অন্যতম নয়নের মণি লিওনেল মেসির গোল দেখে তারা খুবই সন্তুষ্ট হয়ে আজকের দিনটাকে খুব সুন্দর সেলিব্রেশন করেছে। তবে ম্যাচের ফল দেখে যদি মনে করি যে কানাডা একদমই লড়াই দিতে পারেনি, সেটা কিন্তু ভুল। ম্যাচ স্ট্যাটস কিন্তু বলছে 51% বল পজিশন যদি আর্জেন্টিনা থাকে, সেখানে 49% বল পজিশন কিন্তু কানাডারও ছিল। এবং তারাও আর্জেন্টিনাও যদি 2টো কর্নার আদায় করে থাকে, 2টো কর্নার কানাডাও আদায় করেছে। এবং বেশ কয়েকবার তাদের কিন্তু আক্রমণের কিন্তু সেই ঝাঁজ কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। অনেকবার ডিফেন্স এবং অ্যাজ ইউজুয়াল সেই মার্টিনিজের গোল দক্ষতার জোরে সেই আক্রমণ কিন্তু প্রতিহত হয়েছে। তো ভবিষ্যতে কানাডা কিন্তু একটা অন্যতম একটা শক্তি হিসেবে উঠে আসবে এবং অন্যতম একখানা ফুটবল টিম হিসেবে আমরা তাদের দেখতে পাবো, যা দৃষ্টিনন্দন ফুটবলের পাশাপাশি অনেক ভালো ফুটবলারও তারা উপহার দেবে। এইবারে আসি এবং আজকে কোপা আমেরিকার, কাল সকালবেলায় কোপা আমেরিকার সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এবং সেখানে 2টো হেভিওয়েট টিম, তো ধারে ধারে 2টো টিমই কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চু জমি ছাড়তে নারাজ, এরকম টিমেরই খেলা হবে। একদিকে থাকবে কলম্বিয়া, আরেকদিকে থাকবে উরুগুয়ে। তো সুতরাং কালকে সকালবেলায় কিন্তু আজ আমরা একটা অন্যতম আরেকখানে কিন্তু তুল্যমূল্য ম্যাচ কিন্তু দেখার কিন্তু আমরা অপেক্ষায় থাকতেই পারি এবং দেখতে পারি যে আর্জেন্টিনার সামনে কে তার প্রতিদ্বন্দ্বিতায় কোপা আমেরিকার শিরোপা জেতার জন্য নামবে, সেটা উরুগুয়ে না কলম্বিয়া, সেটা আমরা কাল সকালবেলায় এর উত্তরটা পেয়ে যাব। এবার আসি ক্রিকেটের কথায়। ক্রিকেটে হচ্ছে আজকে খেলা হয়েছিল, আজকে ভারত বনাম জিম্বাবুয়ে তৃতীয় টি-20 ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে ভারত প্রথমে ব্যাট করে 194 রান করেছিল। সেখানে প্রথমে ব্যাট করে সেখানে ঋতুরাজ গায়কোয়াড়ের ছাড়া আজকে টিমে অন্তর্ভুক্ত হয়েছিল আজকে যশস্বী জয়সওয়াল, এরপরে ছিল শুভমান গিল, আর তার সঙ্গে আরও কিছু নতুন প্লেয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। ধ্রুব জুরেলের জায়গায় ছিল সঞ্জু স্যামসন এবং বোলিং অ্যাটাক তো যেরকম ছিল তারাই এসেছিলো, আর শিবম দুবের অন্তর্ভুক্ত হয়েছিল। তো 194 রানের মধ্যে আজকে শুভমান গিলের ব্যাট থেকে আমরা 49 বলে 66 রানের আজকে ইনিংস দেখতে পেয়েছি। এছাড়াও দেখতে পেয়েছি আজকে আমরা যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে 37 রানের ইনিংস, এছাড়াও সঞ্জু স্যামসন 7 বলে 12 ছোটো অবদান প্রত্যেকের ব্যাট থেকে দেখেছি। আজকে আগের দিনে না অভিষেক শর্মা সেই রকমভাবে ম্যাচে সেই দাগ কাটতে পারেনি, ব্যাটে তিনি করেছেন 7 বলে 12 রান, 8 বলে 10 রান এবং বোলিংও খুব একটা তিনি ছাপ ফেলতে পারেনি। এবং জিম্বাবুয়ের প্রথমে 41 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরেও শেষ অবধি তারা নির্ধারিত 20 ওভারে 157 রানে 6 উইকেটের বিনিময়ে ইনিংস শেষ করে এবং জিম্বাবুয়ে 5 উইকেট পড়ে যাওয়ার পরও হতোদ্যম না হয়ে একটা ভালো লড়াই উপহার দিয়েছে। এবং আস্তে আস্তে জিম্বাবুয়ে ক্রিকেট দল আস্তে আস্তে আশা করি যে পরের ম্যাচে আবার হয়তো তারা আবার লড়াই দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে এবং এর ফলে সিরিজে ভারতীয় ক্রিকেট দল 2-1 ম্যাচের ফলে এগিয়ে গেল। এরপর রইল আর 2টো ম্যাচ, এই 2টো ম্যাচের মধ্যে দেখা যায় কী রেজাল্ট হয়, ফলাফল হয়।
জিম্বাবুয়ে আবার ইনিংস সিরিজের সমতা ফেরাতে পারে কি না, অথবা অথবা ভারত ভারত আবার বাউন্স ব্যাক, ভারত আবার সিরিজ জিতে বেরিয়ে যেতে পারে কিনা। এছাড়া আজকে ট্র্যাফোর্ডে আজকে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ, যা হচ্ছে জিমি অ্যান্ডারসনের অন্যতম বিদায়ী ম্যাচ, যেখানে শেষ হওয়ার পরবর্তী প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 121 রানে অল আউট হয়ে যায় এবং শেষ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে শেষ উইকেটটি জিমি অ্যান্ডারসন দখল করেন এবং তার এখনও আর একটা ইনিংস বাকি আছে এবং শেষ খবর পাওয়ার অবধি 57 রানের বিনিময়ে 1 উইকেট হারিয়ে আস্তে আস্তে ইংল্যান্ড দলও তাদের প্রথম ইনিংসে লিড নেওয়ার দিকে এগিয়ে চলেছে। যাই হোক, এরপর মোটামুটি এই হচ্ছে আজকের আমার এই স্পোর্টস ব্লগ। হতে পারে এখনও ভুল ত্রুটি হচ্ছে, আস্তে আস্তে সেই ত্রুটিগুলোকে শুধরে আরও আস্তে আস্তে এটাকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এটাকে আমি আরও অন্যভাবে আরও সুন্দর প্রফেশনাল রূপ দিয়ে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ইন্টারন্যাশনালের সঙ্গে সঙ্গে অনেক ন্যাশনাল নিউজও আমি আস্তে আস্তে কভার আপ করার চেষ্টা করব এইভাবে, এবং তারপর দেখা যাক সময়ের সাথে সাথে যেরকমভাবে যদি আমি এগোতে পারি মানে সেরকমভাবে আরও সুন্দরভাবে আমি আমার দর্শক বন্ধুদের নিউজ উপস্থাপনা করতে শুরু করব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, সবাই আজকের খেলার আর কালকে সকালে খেলার আনন্দ উপভোগ করার জন্য রেডি থেকো এবং এভাবে আমাকে সাপোর্ট করো এবং যদি ভালো লাগে তাহলে ফলো ব্যাক করো এবং ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আজকের মতন এখানেই বিদায়। শুভরাত্রি। টেক কেয়ার। বাই।